স্বাগতম শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত রয়েছি আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে 10,000 সাবস্ক্রাইবারের সংখ্যা পূর্ণ হয়েছে। শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্নেহ ও ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না। দ্য স্টোরি রিপাবলিকে আপনারা নানা স্বাদের ভৌতিক এবং রহস্য গল্প শুনেছেন। শুধু বাংলা ভাষার নয়, পৃথিবীর নানা ভাষায় প্রকাশিত অনেক রহস্য এবং ভৌতিক গল্পের খাঁটি বাংলায় অনুবাদ এই চ্যানেলে অডিও স্টোরি আকারে প্রকাশিত হয়েছে। দি অ্যাফেয়ার অ্যাট দ্য ভিক্টরি বল, যেটা হারকিউল পয়েরোর কাহিনী, মার্ক অফ দ্য বিস্টের মতো বিখ্যাত গল্পের বাংলা অনুবাদ অডিও স্টোরি আকারে এই চ্যানেলে দেওয়া রয়েছে। শ্রোতা বন্ধুরা চাইলে শুনে নিতে পারেন। আজকে আমরা আরেকটি অনুদিত গল্প শুনব। গল্পের নাম দি অ্যাশ ট্রি, লেখক M.R. জেমস। দি অ্যাশ ট্রি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন উদয়ন গৌতম। গল্প শুরুর আগে আমরা একটু লেখকের সম্পর্কে জেনে নিই। ইংরেজি লেখক M.R. জেমস বা মন্টেগু রোড জেমস 1862 সালে কেন্টের এক গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বইপত্র পড়ায়, বিশেষ করে ইতিহাস পাঠে তার গভীর আগ্রহ ছিল। 1882 থেকে 1918 সাল পর্যন্ত তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং অন্যান্য কাজে যুক্ত ছিলেন। ইতিহাসে গভীর জ্ঞান তার ভৌতিক গল্পগুলিকে আরো বাংময় করে তোলে। ঘটনা প্রবাহ ও অলৌকিকতার অনায়াস মেলবন্ধন তার গল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য, যার উদাহরণ সচরাচর মেলে না। লেখক M.R. জেমস 1936 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুরু হচ্ছে M.R. জেমসের লেখা দি অ্যাশ ট্রি। এই কাহিনীর সময়কাল আর বর্তমান সময়ের মধ্যে বিস্তর ব্যবধান থাকলেও সাফোকের কাস্ট্রিংহ্যাম হল অবিকল একই রকম রয়ে গেছে। সেই পুরনো বাড়িটা, তার পাশের বাগান, লেক সব এক আছে। তবে এখন গেলে দেখা যাবে না সেই অ্যাশ গাছটাকে, যেটা তখন ছিল। দীর্ঘ রিজু গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত বাড়িটার পাশেই, আর তার ছড়ানো ডালপালাগুলো বাড়ির দেওয়াল ছুঁয়ে ফেলত। এই গল্পের শুরু 1690 সালে মিসেস মাদারসোলকে কেন্দ্র করে। একাকী অদ্ভুত চরিত্রের মিসেস মাদারসোলকে ডাইনি সন্দেহে অভিযুক্ত করা হয়েছিল। সে সময়ের ক্যাস্ট্রিংহ্যাম হলের কর্তা স্যার ম্যাথু ফেল ছিলেন অভিযোগকারী এবং প্রধান সাক্ষী। তিনি বিচারশালায় দীর্ঘ বর্ণনা দিয়েছিলেন কিভাবে মিসেস মাদারসোল এক পূর্ণিমার রাতে অ্যাশ গাছের গুঁড়ি বেয়ে তরতর করে উঠে গিয়েছিলেন। সেই মহিলার হাতে নাকি থাকত ডালপালা কাটার জন্য একটা কাটারি, আর তিনি নাকি নিজের সঙ্গেই বকবক করতেন। স্যার ম্যাথু আরও বলেছিলেন যে তিনি চুপিসারে মিসেস মাদারসোলের পিছু নিয়েছিলেন, কিন্তু পথেই সেই মহিলা অদৃশ্য হয়ে যান। তার বাড়ি গিয়ে দেখা যায় তিনি ঘুম চোখে সিঁড়ি দিয়ে নেমে আসছেন, পরনে রাত পোশাক। সেই রাতেই স্যার ম্যাথু ও অন্যান্য গ্রামবাসীরা সাব্যস্ত করেন মিসেস মাদারসোল নির্ঘাত ডাইনি, জাদুবিদ্যা ও মন্ত্রতন্ত্রে পারদর্শিনী। মিসেস মাদারসোলকে ফাঁসির সাজা দেওয়া হয়। ফাঁসি কাঠে মিসেস মাদারসোলের শেষ কথা ছিল ভয়ঙ্কর, "There will be guests at the hall." ফাঁসির ঘটনার অল্পকাল পরে স্যার ম্যাথু ফেল অস্বস্তি বোধ করতে শুরু করেন। নিজেকে কেমন অপরাধী বলে মনে হতে থাকে তার। স্থানীয় চার্চের পাদ্রী ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু। তার কাছেই স্যার ম্যাথু মনের কথা খুলে বলেন। পাদ্রী সাহেব অবশ্য বলেছিলেন, "স্যার ম্যাথু, আপনি যা করেছেন ঠিক কাজই করেছেন। ওই মহিলা খতরনাক।" এতে স্যার ম্যাথুর মনের ভাব লাঘব হয়। কিছুদিন পরে বিকেলে স্যার ম্যাথু আর পাদ্রী সাহেব কাস্টিংহ্যাম হল লাগোয়া বাগানে পায়চারি করছিলেন। অন্ধকার ঘনিয়ে এসেছিল, আর আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। বাড়ির দিকে ফেরার পথে ঝুপসি অ্যাশ গাছটার দিকে আঙুল দেখালেন স্যার ম্যাথু। "আরে আরে পাদ্রী সাহেব, দেখো গাছ বেয়ে ওটা কি উঠছে?
জন্তু জানোয়ার নাকি? পাদ্রী সাহেব পুরোটা দেখতে পাননি। এক ঝলকে তারও মনে হয়েছিল জন্তুই বটে, কিন্তু চতুষ্পদ নয়, পায়ের সংখ্যা আরো যেন বেশি। তিনি ভাবলেন চোখের ভুল হতে পারে, তাছাড়া আজ সারাদিন প্রচুর পরিশ্রমও গেছে। মাথা নেড়ে বিষয়টি এড়িয়ে জানতেন। কথা আর না বাড়িয়ে সে রাত্রির মতো বিদায় জানান স্যার ম্যাথুকে। বরাবর স্যার ম্যাথু সকাল ঠিক 6টায় একতলায় নামেন। সেদিন সকালে 7টা বাজলেও তাকে নামতে দেখা গেল না। 8টাতেও তার দেখা না পেয়ে চাকর বাকরদের মনে দৃঢ় ধারণা হলো নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। তারা উপরতলায় স্যার ম্যাথুর দরজার কাছে জড়ো হলো। দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার ডেকে আর দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে চাকরেরা দরজা ভেঙে ফেলল। তারা যা ভেবেছিল ঠিক তাই। স্যার ম্যাথুর নিথর দেহ বিছানায় পড়ে রয়েছে, সারা শরীরে কালো ছোপ। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ঘরের জিনিসপত্র সব গোছানো, এক জানলাটাই শুধু হাট করে খোলা। প্রথমে সন্দেহ হয়েছিল বিষ প্রয়োগে স্যার ম্যাথুর মৃত্যু হয়েছে, কিন্তু ডাক্তার তা খারিজ করে দেন। কি থেকে তার মৃত্যু হয়েছে তার ব্যাখ্যা অবশ্য ডাক্তারও দিতে পারেননি। দুঃসংবাদ শুনে পাদ্রী সাহেব দ্রুত চলে আসেন অকুস্থলে। ডাক্তারের বক্তব্য শুনতে শুনতে তার চোখ পড়ে মৃতদেহের পাশের টেবিলে। সেখানে রাখা ছিল একখণ্ড বাইবেল। পাতা উল্টোতেই প্রথম যে লেখাটা চোখে পড়ে তা বুক অফ লিউকের চ্যাপ্টার 8-এর একটি লাইন, কাট ইট ডাউন। সেই ঘটনার দিন থেকে স্যার ম্যাথুর ঘর তালাবন্ধ অবস্থায় পড়েছিল দীর্ঘ 40 বছর। কাস্ট্রিংহ্যাম হলের বর্তমান মালিকানা বর্তায় স্যার ম্যাথুর নাতি স্যার রিচার্ডের ওপর। খরুচে মানুষ স্যার রিচার্ডের নানা শখের মধ্যে একটা ছিল কাস্ট্রিংহ্যাম হলের বিভিন্ন অংশের মেরামতি ও সৌন্দর্যায়ন। স্থানীয় চার্চের সম্প্রসারণের জন্য তিনি অর্থ দান করেছিলেন। এইসব মেরামতির কারণে কবরখানা থেকে বেশ কিছু কবর স্থানান্তর করার দরকার পড়েছিল। এর মধ্যে ছিল মিসেস মাদারসোলের কবরও, যাকে নিয়ে এই কাহিনীর শুরু। মিসেস মাদারসোলের কবর খোঁড়া হবে জেনে গ্রামের এক ঝাঁক লোক জড়ো হয়, কিন্তু কবরের মাটি খুঁড়ে দেখা যায় সব ভোঁভা। কোনো দেহাবশেষ নেই, হাড়গোড় নেই, এমনকি হাড়ের এক কোনা গুঁড়োর চিহ্নও নেই। আর সেই সময় থেকে স্যার রিচার্ডের রাতের ঘুমে ব্যাঘাত হতে থাকে। তার শোয়ার ঘর পূর্বমুখী হওয়াতে জোরালো হাওয়ায় ফায়ার প্লেসের আগুন ঠিক করে জ্বলে না। পর্দাগুলো হাওয়ার ঝাপটায় এলোমেলো হতে থাকে, আর ভোরের আলো খুব তাড়াতাড়ি তার ঘরে উঁকি দেয়। অগত্যা স্যার রিচার্ড কাস্ট্রিংহ্যাম হলের অন্যান্য ঘরগুলি খতিয়ে দেখতে থাকেন, কিন্তু সেই বাড়ির সব ঘরেই কিছু না কিছু সমস্যা। এক ঘরে ঠান্ডা বেশি তো আর এক ঘরে গরম। কোনো ঘরে শব্দের জ্বালায় বিশ্রাম নেওয়া দেয়, আর কোনো ঘরে হাওয়া বাতাসের একান্ত অভাব। এ ঘর সে ঘর করতে করতে স্যার রিচার্ড হাজির হন তার ঠাকুরদার ঘরের বন্ধ দরজার সামনে। চাকর বলে, এ ঘরে থাকবেন না কর্তা, ঘরটা বড় অলক্ষণে। 40 বছর এ ঘরে কেউ পা দেয়নি। আর সবচেয়ে বড় কথা, এই ঘরটার জানলার পাশেই সেই ঝুপসি অ্যাশ গাছের ডালপালা। এ ঘর ভালো নয় কর্তা। স্যার রিচার্ড তার কথায় কান দেন না। জোর করে তালা খুলিয়ে ঘরে ঢুকে বলেন, এই কি বাজে বকছিলে? এই তো দিব্যি সুন্দর ঘর। জানলাটাও খুলে দিলেন স্যার রিচার্ড। হাতখানেক দূরেই দীর্ঘ ঝুপসি অ্যাশ গাছের ছড়ানো ডালপালার সাম্রাজ্য, যেন ঘরেই ঢুকে পড়বে। এই সময়ে বাড়ির দরজার ঘন্টি বেজে উঠল। আগন্তুককে সঙ্গে নিয়ে স্যার রিচার্ডের কাছে পৌঁছে দিল চাকর। স্যার রিচার্ড তখন বইপত্র ঘেঁটে দেখছিলেন। বিরক্ত করার জন্য ক্ষমা করবেন স্যার রিচার্ড, আগন্তুক বললেন। আগে নিজের পরিচয় দিই। আমি উইলিয়াম ক্রোম। আমার ঠাকুরদা ছিলেন এই চার্চের পাদ্রী এবং আপনার ঠাকুরদার অন্তরঙ্গ বন্ধু। আমি আপনাকে দেওয়ার জন্য কিছু কাগজপত্র নিয়ে এসেছি। আলাপ করে ভালো লাগলো। স্যার রিচার্ডকে উৎফুল্ল দেখালো। কে আছিস? লাইব্রেরি ঘরে ওয়াইন দিয়ে যা, আর আমার জিনিসপত্র এই ঘরে এনে রাখ।
আজ রাত থেকে এখানেই ঘুমাবো। ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে স্যার রিচার্ড কাগজপত্রে চোখ বুলিয়ে নিচ্ছিলেন। বেশিরভাগই সেই পাদ্রী সাহেবের লেখা দিনপঞ্জি। স্যার রিচার্ডের চোখ আটকে গেল একটা তারিখে, সেই তারিখ যেদিন পাদ্রী সাহেব স্যার ম্যাথুর রহস্যজনক মৃত্যুর কথা নোট করেছিলেন। ওয়েল ওয়েল, স্যার রিচার্ড স্মিত মুখে বললেন, ভেরি ইন্টারেস্টিং। এটা পড়ে মনে হচ্ছে হোলি বাইবেল আমার ঠাকুরদাকে তার মৃত্যুর আগে একটা উপদেশ দিয়েছিলেন। আপনার ঠাকুরদার মনে হয়েছে সেটা ওই অ্যাশ গাছটার ব্যাপারে। কাট ইট ডাউন। আমার ঠাকুরদার মৃত্যুদিনে পাদ্রী সাহেবের অন্তত তাই মনে হয়েছিল। সেই বাইবেলটা একবার দেখা যাবে স্যার? উইলিয়াম ক্রোম বললেন। খুব দেখতে ইচ্ছে করছে। বিলক্ষণ। স্যার রিচার্ড উঠে গিয়ে বাইবেল নিয়ে এলেন। আপনার ঠাকুরদা যা করেছিলেন আমিও তাই করব। বইটার যে কোনো একটা পৃষ্ঠা খুলব, দেখি আমাকে বাইবেল কি নির্দেশ দেয়। স্যার রিচার্ড বইটা খুললেন। যে পাতাটি চোখের সামনে দেখা গেল তাতে লেখা আছে, ইউ শ্যাল লুক ফর মি ইন দ্য মর্নিং অ্যান্ড আই শ্যাল নট বি হিয়ার। স্যার রিচার্ডের স্থির বোধ হল বাইবেলের এই উপদেশ ওই অ্যাশ গাছটার বিষয়ে। তিনি চাকরদের ডেকে পরের দিনই গাছটা কেটে ফেলার আদেশ দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই গাছটি কেটে ফেলা দেখার জন্য তিনি আর জীবিত রইলেন না। সেদিনই ঠিক মাঝরাতে স্যার রিচার্ডের বিছানা থেকে এক বিচিত্র জন্তু নিঃশব্দে লাফিয়ে জালনা দিয়ে বেরিয়ে সেই ঝুপসি ছায়াময় অ্যাশ গাছটার ডালপালার গহীনে মিলিয়ে গেল। সেই বিচিত্র জন্তুকে দেখা না গেলেও সকালেই আবিষ্কৃত হল হতভাগ্য স্যার রিচার্ডের মৃতদেহ, ঠিক তার ঠাকুরদার মতোই, নিথর, সারা শরীরে কালো ছোপ। স্যার রিচার্ডের মৃত্যুর খবর কানে আসতেই উইলিয়াম ক্রোমের মনে পড়ল বাইবেলের সেই কথাটা, ইউ শ্যাল লুক ফর মি ইন দ্য মর্নিং অ্যান্ড আই শ্যাল নট বি হিয়ার। তিনি দ্রুত পায়ে কাস্ট্রিংহ্যাম হলের দিকে রওনা হলেন। ততক্ষণে স্যার রিচার্ডের পরিবারের লোকেরা আর চাকর বাকরেরা অ্যাশ গাছটাকে ঘিরে জটলা পাকিয়ে ফেলেছে। চাকরটাই তাকে খবর দিল, স্যারের শেষ আদেশ ছিল গাছটাকে কেটে ফেলার, কিন্তু স্যার খুব অদ্ভুত ব্যাপার, মালি বলছে গাছের গুঁড়ি নাকি পুরো ফাঁপা, আর সেখানে কারা যেন রয়েছে। দেখা গেল মালি লোকটি একটা মই দিয়ে গাছে উঠেছে। একটা ফোকরের সামনে দাঁড়িয়ে সে বাতি জ্বালালো। আচমকা সে ভূত দেখার মতো আঁতকে উঠে মই থেকে সোজা পড়ল মাটিতে। হাত থেকে বাতিদান ছিটকে মুহূর্তের মধ্যে গাছে আগুন লেগে গেল। গাছ জ্বলে উঠতেই একটা বিচিত্র জীব বেরিয়ে এলো। বিরাট আকার একটা মাকড়সা, প্রায় 1.5 হাত আয়তনের, সারা গা আর হাত পাগুলো লোমে ভর্তি। সেই বিভৎস দৃশ্য দেখে উপস্থিত জনতা ভীত হওয়ার আগেই দেখা গেল আরো একটা মাকড়সা, বিপুল আকার, তার পিছু পিছু আরো একটা, অগণিত, পিলপিল করে বেরোচ্ছে। বেশিরভাগের গায়ে ইতিমধ্যে আগুন লেগে গেছে, উৎকট পোড়া গন্ধে আর ধোঁয়ায় ভরে গেছে চারদিক। প্রায় ঘণ্টাখানেক চলল এই মাকড়সা দহন পর্ব। 2-1টা দগ্ধ অর্ধমৃত মাকড়সা মরল জনতার পাথরের আঘাতে। পুরো গাছটাই পুরো ছাই হয়ে গেল দেখতে দেখতে। আগুন নিভে গেলে উইলিয়াম ক্রোম ও আরো কয়েকজন পায়ে পায়ে এগোলেন গাছটার দগ্ধাবশেষের দিকে। সেখানে পাওয়া গেল কিছু হাড়। পরে ডাক্তারি পরীক্ষায় জানা যায় সেই হাড়গুলি এক মহিলার, যিনি সম্ভবত 1690 সাল নাগাদ মারা গিয়েছিলেন। 1690, ঠিক সেই সময় যে বছর বুড়ি মিসেস মাদারসোলকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দি অ্যাশ ট্রি গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।